নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। এই চ্যানেলটি বিশেষ করে তাদের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ ভবিষ্যতে কিছু করবে বলে, কম্পিটিটিভ এক্সামিনেশনে বসবে, সরকারি চাকরি, সেটা স্টেট লেভেলের হোক সেন্ট্রাল লেভেলের হোক, তাদের জন্য ইংলিশের যাবতীয় যা কিছু আছে পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা আমি করি, রেগুলার আলোচনা করি এবং বিভিন্ন অ্যাসপেক্ট থেকে করি। সামনে WBCS পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস পরীক্ষা। তো সেই পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছ এবং বিশেষ করে যারা ইংরেজির জন্য ভয় পাচ্ছ বা ইংলিশে উইক, তারা এবং যারা SSC, CHSL, রেলের পরীক্ষা বা MTS এর পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিও। যারা দেখছো তারা তো দেখছোই, যারা দেখছো না, যারা প্রথম আসলে আজকে, তারা মন দিয়ে দেখো, শেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও। চলো, আজকে 2016 আমরা WBCS এর প্রিলিমিনারি পেপার সলভ করছিলাম। আজকে 2016 এর পেপার আমরা 50% সলভ করব। পরের ভিডিওতে বাকিটা থাকবে। আমি খুব অল্প অল্প করে শেখাই যাতে অল্প সময় তোমরা দেখতে পারো ভিডিওটা এবং যেটুকু পড়বে সেটুকু যেন মাথার মধ্যে থাকে। তার আগে বলি যে আগের ভিডিওতে বিভিন্ন গ্রামারের বেসিক গ্রামার, ফান্ডামেন্টাল গ্রামারের ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। কমপ্লিট ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে, ইডিয়ামসের ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখো। এবং ভোকাবুলারির ভিডিও আছে, প্রিপোজিশনের ভিডিও আছে, এরর কারেকশনের ভিডিও আছে, ইডিয়ামসের ভিডিও আছে, সেগুলো তোমরা দেখো। এবং বিশেষ করে সেই ভিডিওটা দেখো যেখানে আমি মেমোরি ট্রেনিং দিয়েছি। যা কিছু পড়বে সেটা কি করে তোমাদের মনে রাখতে হবে তার একটা উপায় বলা আছে ওখানে। হ্যারি লরেনের একজন বিখ্যাত সাইকোলজিস্ট, তার টেকনিক দেওয়া আছে, সেগুলো দেখে নাও এই ভিডিওর সঙ্গে সঙ্গে। ওকে, প্রত্যেকটা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে। 2016 সালের WBCS এর ইংলিশের সলিউশন শুরু হচ্ছে যে কোয়েশ্চেনটা দিয়ে, নাম্বার 1, দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ মিনস। এটা একটা ইডিয়াম, চোখ রাখো স্ক্রিনে। এটা একটা ইডিয়াম। ইডিয়াম মানে হচ্ছে ইফ ইউ টেক স্টক অফ সামথিং, ইউ সার্ভে। তুমি তাকে সার্ভে করছো, পর্যবেক্ষণ করছো, করে সেই জিনিসটার, সে বস্তুটার বা সে ঘটনাটার একটু আন্দাজ করার চেষ্টা করছো যে কি ঘটেছে ওখানে। কোনো একটা পুলিশ বলতে পারে যে, বা ডিটেকটিভ বলতে পারে কোনো একটা মার্ডার হয়ে গেছে, কোনো একটা খারাপ কিছু হয়েছে, সেখানে গিয়ে তিনি পর্যবেক্ষণ করে তার আশেপাশগুলো দেখছেন, খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো সার্ভে করছেন। তার মানে হি ইজ অ্যাকচুয়ালি টেকিং স্টক অফ দ্য সিনারিও। ওকে, তাহলে টেক স্টক অফ মানে হচ্ছে টু টেক স্টক অফ মানে সার্ভে করা। বাকি কোয়েশ্চেন দেখো, টু কোয়েশ্চেন মানে প্রশ্ন করা হবে না, টু আর্গু মানে যুক্তি দেখানো বা কারোর সাথে যুক্তি তর্ক করা হবে না। টু ম্যানিপুলেট কথাটার মানে হচ্ছে কোনো ঘটনা বা সিচুয়েশনটাকে বুদ্ধি দিয়ে কন্ট্রোল করা, বুদ্ধি দিয়ে তার দিক পরিবর্তন করা বা তাকে নিজের ফেভারে নিয়ে আসা মানে হচ্ছে ম্যানিপুলেট। সেটা মানে কিন্তু এটা না, এটা মানে সার্ভে। ওকে, বিভিন্ন ইডিয়াম তোমাদের রয়েছে, অন্তত 150-200 ইডিয়াম যদি মুখস্থ না করো পরীক্ষা কমন পাবে না। এটা যে আবার আসবে এমন কোনো কথা নেই, কিন্তু সার্ভে দিয়ে তোমাদের বলে দিতে পারে যে কোন ইডিয়ামটা সার্ভের সাথে যাচ্ছে। ওকে, টু টেক স্টক অফ। নাম্বার 2, মেলিফ্লুয়াস। মেলিফ্লুয়াস কথাটার মানে হচ্ছে অত্যন্ত মিষ্টি। কোনো মেয়ের বা সিঙ্গারের গলা যদি খুব মিষ্টি হয়, লতা মঙ্গেশকর বলো, অলকা ইয়াগনিক বলো, শ্রেয়া ঘোষাল বলো, আশা ভোসলে বলো, এরকম যাদের ভয়েস শুনে আমাদের কানে খুব আরাম লাগে এবং খুব সুমিষ্ট তার কণ্ঠস্বর, তাকে বলে মেলিফ্লুয়াস। সেটা মাসির আওয়াজে হতে পারে, কোনো ইনস্ট্রুমেন্টের আওয়াজে হতে পারে। সো সুইট সাউন্ডিং, যেটা খুব মেলিফ্লুয়াস। দেখো ডবল LI দিয়ে। ক্যাকোফনিক মানে ঠিক তার উল্টোটা, প্রচন্ড কর্কশ ক্যাকোফনিক, চতুর্দিকে আওয়াজ হচ্ছে। লাউড মানে জোরে, আর ইরিটেটিং মানে যেটা কষ্ট দিচ্ছে, পুরোটাই উল্টোটা। ওকে, সো মেলিফ্লুয়াস মানে মিষ্টি বা সুইট সাউন্ডিং। নেক্সট, নাম্বার 3, fill in the blanks with suitable words. This is dash post office to my house. Dash post office মানে either farthest হতে পারে কিংবা nearest হতে পারে। This is farthest post office to my house. This is next post office to my house. This is closest post office to my house. This is nearest post office to my house. খেয়াল করে দেখো এখানে অনেকগুলো যাচ্ছে, farthest বললেও যাচ্ছে, closest বললেও যাচ্ছে, নেক্সটটা যাবে না। কিন্তু কোনটা মিনিংটাকে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট করে তুলছে সেটা হচ্ছে নিয়ারেস্ট। দিস ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস টু মাই হাউস। স্বাভাবিক, আমার বাড়ির সব থেকে কাছের পোস্ট অফিস হচ্ছে এইটা, এটাই সব থেকে বেশি যাচ্ছে মিনিংফুলি। সুতরাং এটা
নিয়ারেস্টই হবে, সি হবে উত্তর। কিন্তু প্রশ্ন উঠতে পারে কেন স্যার দিস ইজ ফার্দেস্ট হবে না? কারণ যুক্তির দিক থেকে তুমি যদি লজিক্যালি দেখো যে কোনটা লজিক্যালি কারেক্ট, কোনটা সব থেকে, কোন সেন্টেন্সটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, এখানে তোমার সেন্সটাকে কাজে লাগাতে হবে। ওয়ার্ডটা বসছে মানেই, তার মিনিং এটা তৈরি হচ্ছে মানেই সেটা যে হবে তা নয়। সব থেকে সুটেবল যেটা সেটা তোমাকে ব্যবহার করতে হবে। এখানে দেখো 4টে ওয়ার্ডেরই জানো না এমন কোনো শব্দ নেই। ফার্দেস্ট মানে সব থেকে দূরে, নেক্সট মানে পরে, আর ক্লোজেস্ট মানে সবচেয়ে কাছে। ক্লোজ হচ্ছে প্রক্সিমিটিতে, রিলেশনশিপের ক্ষেত্রে হয় জেনারেলি, ঠিক আছে? আর নিয়ারেস্ট হচ্ছে সবচেয়ে কাছের, সেটা হচ্ছে ডিস্টেন্সের ক্ষেত্রে হয়। সুতরাং নিয়ারেস্টটা হচ্ছে কারেক্ট। নাম্বার 4, পুট আ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক প্লেস। দ্য সি বিং স্মুথ উই ওয়েন্ট ফর সেল। পার্টিসিপল হচ্ছে, এখানে দেখো সিটা কেমন, ভার্বের সাথে আইএনজি যোগ করে হচ্ছে, বি ভার্বের সাথে এখানে আইএনজি যোগ করে হচ্ছে পার্টিসিপল। দ্য সি বিং স্মুথ মানে হচ্ছে সমুদ্রটা স্মুথ থাকার জন্য আমরা অনেক দূর সমুদ্রের উপর দিয়ে পাড়ি দিয়েছি। দ্য স্নি বিং রাফ উই ওয়েন্ট ফর সেল। যেহেতু সমুদ্রটা খুব বিক্ষুব্ধ ছিল, আমরা পাড়ি দিয়েছিলাম। এটা লজিক্যালি যাচ্ছে না। সি ডিস্টার্বড হবে না, বিং কথাটা আনতেই হবে যেহেতু পার্টিসিপল বলেছে এখানে। বিং কাইন্ড, সি বিং কাইন্ড হবে না, এটা হতে গেলে খুব পোয়েটিক্যালি হতে হবে। সুতরাং যদি প্রোজেইক ওয়ার্ড হয়, প্রোজে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে সি বিং স্মুথ। সিটা স্মুথ থাকার জন্য, কোনো আন্দোলন বা কোনো রকম বিক্ষুব্ধতা থাকার জন্য আমরা সিতে সমুদ্রে পাড়ি দিয়েছিলাম। তো সি বিং স্মুথ। বলতে পারো দ্য ম্যান বিং টায়ার্ড টুক রেস্ট আন্ডার এ ট্রি। আই বিং ইয়োর ক্লোজ রিলেটিভ কেম টু ভিজিট ইউ অ্যাট ইউর ডিস্ট্রেস। আই, এই ব্যবহারটা শিখে নাও, এটাকে বলা হয় পার্টিসিপল। আলাদা করে ভিডিও তুমি পেয়ে যাবে এটার উপরে আমার। ওকে, নাম্বার 5, fill in the blanks with relative pronoun. Relative pronoun মানে হচ্ছে হু, হুইচ, দ্যাট, এগুলোকে বলা হয়, যেগুলো দিয়ে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ জেনারেলি তৈরি করি বা অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করি, নাউন ক্লজ তৈরি করি। হি ইজ হিয়ার, একটা কমা আছে দেখো, দ্যাট ইজ ফরচুনেট। এখানে হিয়ারটাকে রেফার করছে না, সে যে এখানে আছে এই পুরো ব্যাপারটা রেফার করছে। সুতরাং এটা হবে হুইচ। সে যে এখানে আছে এটা খুব আমাদের জন্য ফরচুনেট, আমরা খুব ভাগ্যবান, এটা আমাদের ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার যে সে এখানে আছে। এখানে না হিয়ারকে রেফার করছে হুইচ, না হি কে করছে। হি ইজ হিয়ার, এই পুরো ব্যাপারটাকে, সে যে আমাদের কাছে আছে, এইখানে আছে, এই পুরো ব্যাপারটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। সেই জন্য এখানে হুইচ বসবে। কেন? হি ইজ হিয়ার পুরো ব্যাপারটাকে রেফার করছে হুইচটা। ওকে, নেক্সট। হু হবে না, হু হবে না কেন? কারণ হিয়ারের পর হু বসে না, ঘটনা, পুরো ঘটনাকে। হি ইজ হিয়ারের পর হু বসবে না, হুজ বসবে না, কাকে, দ্যাটও বসবে না। সুতরাং হুইচই বসবে, হুইচ ইজ ফরচুনেট। এডমন্ড বার্ক, নাম্বার 6, হ্যাড আ ওয়ান্ডারফুল গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ বহুবার এসছে, দেখো এখানে গিফট অফ দ্য গ্যাপ হবে না, GAB, গ্যাপ হবে। কারেক্ট করে নিও, ছাপাতে ভুল আছে। গিফট অফ দ্য গ্যাপ, GAB। তোমরা গুগলে সার্চ করে নাও, তোমাদের বই খুলে দেখে নাও। গিফট অফ দ্য গ্যাপ, GAB। গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে বলার ক্ষমতা, ইলোকোয়েন্স। এখানে ইলোকোয়েন্ট আছে। ইলোকোয়েন্স মানে হচ্ছে বাগ্মিতা। খুব ভালো যে কথা বলতে পারে, যেমন শশী থারুরের মতো মানুষ যারা অত্যন্ত ভালো কথা বলতে পারে, তাদের বলা হয় দে হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ, কথা বলার ক্ষমতা, ইলোকোয়েন্স। ওকে, নেক্সট। Number 7, in a moment of hurry, the files have been dashed by Hamilton. Insert correct phrasal verb. Cast aside হচ্ছে সরিয়ে রাখা, তাড়াহুড়াতে সে সরিয়ে রেখেছিল তোমার ফাইলটা। দিস ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব। দেখো, কাস্ট অ্যাবাউট কথাটার মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, লুক অ্যাবাউট, লুক অ্যারাউন্ড সামথিং। ওকে, কোনো কিছু খোঁজা মানে হচ্ছে কাস্ট অ্যাবাউট। কাস্ট অফ মানে হচ্ছে কাউকে বাতিল করে দেওয়া, কাস্ট অফ, গেট রিড অফ সামথিং, কারো থেকে মুক্তি দিয়ে দেওয়া। কাস্ট আউট মানে হচ্ছে কাউকে জোর করে এক্সপেল করে দেওয়া, কাউকে বাতিল করে দেওয়া। খানিকটা একই মানে কাস্ট অফ আর কাস্ট আউট। কাস্ট আপ মানে হচ্ছে যে কোনো কিছু ভেসে চলে গেছে তীরের দিকে, জলে, সমুদ্রের জলে। ওকে, এটা ফিগারেটিভ মানে টু মিন সামথিং ইজ ব্রট আপ ফর ডিসকাশন অর ক্রিটিসিজম। কাস্ট আপের আরেকটা মানে হয় কোনো যদি কোনো আইডিয়াকে, কোনো ধারণাকে যদি কোনো ডিসকাশনের জন্য ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে কাস্ট অ্যাবাউট, কাস্ট অফ, কাস্ট আপ, কাস্ট আউটের মানে। কিন্তু আমাদের যে প্রশ্নটা আছে সেখানে আমরা লিখব যে কাস্ট অ্যাসাইড। কাস্ট অ্যাসাইড কথাটার মানে হচ্ছে যে
ভুলবশত সে কি করেছে, ফাইলটাকে সরিয়ে রেখে দিয়েছে। ওকে, কোন একটা জায়গায় সরিয়ে রেখে দিয়েছে বলে সে খুঁজে পাচ্ছে না, এই মিনিং এ এখানে কাস্ট অ্যাসাইড আছে। নেক্সট হচ্ছে, আমরা গেল, এটা আমাদের 7 নম্বর। 8 নম্বর দেখো, 8 হচ্ছে the weather dash there will be garden party at government house tomorrow। যদি ওয়েদার পারমিট করে, তো ওয়েদার পারমিটিং there will be government, খুব সোজা। ওয়েদার অ্যালাউইং হবে না, ওয়েদার অ্যালাউ করা মানে হচ্ছে যে যার হাতে ক্ষমতা রয়েছে, যে ক্ষমতাবান তা সে অ্যালাউ করে কোনো পাওয়ার। ওয়েদারের হাতে যদিও সর্বশক্তিমান ওয়েদার, কিন্তু যেহেতু তাকে মানুষ হিসেবে আমরা ট্রিট করছি না, ওয়েদার পারমিটই বলবো। ওকে, আর এখানে হ্যাপেনিং হবে না, কোনো মিনিং আসছে না। ওয়েদার ফেভারেবল, তাহলে ওয়েদার বিং ফেভারেবল যদি হতো তাহলে মানে হতো শুধু ফেভারেবল হবে না, বিং ফেভারেবল ইজ ইকুয়াল টু পারমিটিং। সুতরাং এখানে দ্য ওয়েদার পারমিটিং, এখানে অ্যাপ্রোপ্রিয়েট আবার সাকু পার্টিসিপেল বসছে। ফেভারেবল যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তার আগে বিং আনতে হবে। এখানে পারমিট যেহেতু একটা ভার্ব, সিম্পল আইএনজি যোগ করে আমরা পার্টিসিপেল করছি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান্ড এবং পার্টিসিপেল দুটোই হয়, কিন্তু তার ব্যবহার দুটো আলাদা। ওকে, চলো নাম্বার 9, fill in the blanks with suitable word। I can't walk any further। এখানে FARTHER হবে বা FURTHER হবে, এই দুটোর মধ্যে কনফিউশন হবে, কোনটা হবে সেটা নিয়ে আলোচনা। এখানে দেখো বোল্ড লেখারে দেওয়া আছে FURTHER। এই ফার্দার আর FAR ফার্দারের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? অ্যাকচুয়ালি ডিফারেন্সটা খুব সূক্ষ্ম ডিফারেন্স। তুমি যদি ভালো করে না স্টাডি করো তাহলে বুঝতে পারবে না যে ডিফারেন্সটা কি। FAR ফার মানে দূর, ফার হচ্ছে অ্যাডজেক্টিভ, ফার ফার্দার ফার্দেস্ট, কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ফার্দার মানে দূরের ক্ষেত্রে যখন কম্পেয়ার করছি একটা ডিস্টেন্সের থেকে আরেকটা ডিস্টেন্সের, সেখানে আমি ফার্দার বলছি। অর্থাৎ ফার্দার মানে আরো দূর, ফিজিক্যাল ডিস্টেন্স যেটা আমি মাপা যায় মাইলে কিলোমিটারে, দ্যাট ইজ ফার্দার। কিন্তু আমি যদি বলি FURTHER, ফার্দার মানে হচ্ছে বাংলায় আরো। এটা হচ্ছে ফিগারেটিভ আর মেটাফরিক্যাল ডিস্টেন্স। যেমন ধরো, আই ওয়ান্টেড টু ডিসকাস ইট ফার্দার, আমি এটাকে আরো ডিসকাস করতে চাই। এখানে কিন্তু ডিস্টেন্সের সাথে কোনো সম্পর্ক নেই, এখানে হচ্ছে আরো সময় ধরে আরো বেশি করে আমি কোনো কাজ করতে চাই, দ্যাট ইজ ফার্দার। ওকে, সো আমি দুটো তোমাদের স্ক্রিনে দিয়ে রাখছি, মানেগুলো ভালো করে দেখো, দেখে বুঝে নাও। আরো ইনফরমেশন চাইতে এখানে ডায়াল করুন। শি ইজ গন টু আ কলেজ অফ ফার্দার এডুকেশন, সে আরো এডুকেশন করবে বলে সে কলেজে গেছে। আই ডু নট প্রপোজ টু ডিসকাস ইট এনি ফার্দার, আমি এটা নিয়ে আর ডিসকাস করতে চাই না। কিন্তু FARTHER দিয়ে যদি তুমি বলো, দেখো ইটস ফার্দার অ্যাওয়ে দ্যান আই হ্যাড থট, এটা আরো দূরে, আরো দূরে মানে ডিস্টেন্সের কথা বলছে। ফার্দার অ্যালং দ্য হল দেয়ার ইজ এ মর্নিং রুম, আরো দূরে যদি তুমি চলে যাও হল থেকে ডিস্টেন্স, তাহলে একটা মর্নিং রুম পাবে। যদি তুমি দেখো Colorado is further from the New York than Iowa, লোয়া থেকে কলোরাডো আরো দূরে ফিজিক্যাল। উই আর সিটিং ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য স্টেজ দ্যান আই হ্যাড হোপড, আমি যতটা ভেবেছিলাম তার থেকে আরো দূরে আমি বসে আছি স্টেজে। সুতরাং বুঝতেই পারছো ফার্দার মানে হচ্ছে ডিস্টেন্স। ওকে, চলো এই দুটো আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। অনেকেরই এই কনফিউশন থাকে, কনফিউশনটা আমি দূর করে দিলাম। এখানে আনসার হওয়া উচিত এরটা, যদিও বোল্ড করে দেওয়া আছে বিয়েরটা, আমি বলবো আই ক্যানট ওয়াক এনি ফার্দার, FARTHER হবে, ঠিক আছে। কিন্তু যদি কেউ বলে যে আরো আমি হাঁটতে পারছি না, আরো দূরে হাঁটতে পারছি না, দূরে মানেই সেটা ডিস্টেন্স, ডিস্টেন্স মানেই FARTHER, ঠিক আছে। সুতরাং FURTHER হওয়ার কথা না, আমার হিসাবে এ হবে আনসার। নাম্বার 10, fill in the blank with appropriate participle। The dash door awaken the dog, squeaking creaking door, squeaking creaking একই মানে, যখন ক্যাচ করে আওয়াজ হয় দরজা খুললে তাকে বলে ক্রিকিং সাউন্ড। ওল্ড ডোর হবে না, নিউ ডোর, ওয়েভিং হবে না, একমাত্র সাউন্ড করছে এমন ডোরই ডগটা ঘুমোচ্ছিল তাকে জাগিয়ে দিল, এই সেন্সার হবে। ইনসার্ট দ্য নাম্বার 11, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন। আই প্রিভেলড অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ। প্রিভেলড অন হিম মানে তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, আমি তাকে পার্সু করার চেষ্টা করলাম, ঠিক আছে।
এইটার মানে দেখো, প্রিভেল অন মানে হচ্ছে টু পারসুয়েট অর আস্ক সামওয়ান টু ডু সামথিং স্পেশালি হোয়েন দে আর আনউইলিং টু ডু সো। যখন কোনো কাজ কেউ করতে চাইছে না তখন তাকে বুঝিয়ে বাজিয়ে কাজটা করানোকে বলা হয় প্রিভেল অন। নাও এখন প্রশ্ন উঠতে পারে, স্যার প্রিভেল আপনটা কি দোষ করেছে? প্রিভেল আপন আর প্রিভেল অন মানে অ্যাকচুয়ালি একই। আমি জানি না যারা এই ডব্লিউবিসিএস এর কোশ্চেন পেপার বানান তারা কোন অ্যাঙ্গেল থেকে সেম প্রিপোজিশন সেম মানে দুটো দিয়ে বসে থাকেন এবং এক্সপেক্ট করেন যে স্টুডেন্টরা তাকে খুশি করবার জন্য তার যেটা মনে হয়েছে সেটা লিখবে। দিস ইজ রিয়েলি ভেরি কনফিউজিং, কারণ প্রিভেল অন আর প্রিভেল আপন আমার যতটুকু নলেজ আছে আমার মনে হয় আমার সাথে কেউ দ্বিমত হবে না, ব্যাপারটা কিন্তু অলমোস্ট এক। প্রিভেল আপন আর প্রিভেল অন অলমোস্ট না, আমি বলবো রাদার সেম মানে। প্রিভেল আপনও তুমি যদি সার্চ করো সেখানে আসবে টু পারসুয়েট সামওয়ান টু ডু সামথিং স্পেশালি হোয়েন দে আর রিলাক্টেন্ট, একই মানে। ঠিক আছে, তুমি মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে যাবে সেখানে অন এবং আপন স্ল্যাশ দিয়ে দেখাবে, অর্থাৎ মানেটা একই। নাও আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লজিক বিহাইন্ড সেটিং দিস কোয়েশ্চেন, দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। সুতরাং এখানে তুমি আমি হলে আপন দিলেও আমি কারেক্ট বলতাম, অন দিলেও কারেক্ট বলতাম, তোমার যেটা খুশি তুমি দিতে পারো। এরকম একটা দুটো থাকে এবং জেনারা যারা কোয়েশ্চেন করেন তারা অত্যন্ত জ্ঞানী মানুষ, কিন্তু তারপরে তাদের এই কনফিউশন কি করে হয়, কনফিউজিং কোয়েশ্চেন কি করে করেন, আমি এখনো সেটার উত্তর খুঁজে পাইনি। আমি নিজে ডব্লিউবিসিএস এ বসেছি দুবারই আমি ডব্লিউবিসিএস এই গ্রুপে ইন্টারভিউ দিয়েছি। আমি সেকেন্ড টাইম ডব্লিউবিসিএস এ 6 র্যাঙ্ক করেছি। সুতরাং আমার অভিজ্ঞতা আছে যে এই ধরনের পরীক্ষা, ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা, এই ধরনের স্টুপিড কোয়েশ্চেন মাঝে মাঝে আসে, কনফিউজিং কোয়েশ্চেন। অথচ এত পৃথিবীতে কোয়েশ্চেন আছে ইংরেজি জানার, ইংরেজিকে পরীক্ষা নিরীক্ষা করবার, পরীক্ষা আছে তোমরা জানো কিনা সেটা বুঝবার জন্য এই ধরনের কোয়েশ্চেন কেন করে আমি এখনো বুঝে উঠতে পারিনি। এনিওয়েজ, কোয়েশ্চেন নাম্বার 12. Surprise may be expressed by the following interjection. খুব মজার একটা ব্যাপার যে কোনো না কোনো ইন্টারজেকশন পরীক্ষায় আসবেই। ভালো করে ক্লাস 6, 7, 8 এর বই থেকে বা গুগল থেকে বা যেখান থেকে পারো ইন্টারজেকশনটা পড়ো। আমি একটা ইন্টারজেকশনের ক্লাস নেক্সট ভিডিওতেই দেবো, জাস্ট ওয়েট করো 1-2 দিন, আমি ইন্টারজেকশনের উপর একটা ক্লাস করিয়ে দেবো, ভিডিও করে দেবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন পাবেই ইন্টারজেকশন থেকে, এবং ভুল কিন্তু এখানে প্রচুর ভালো স্টুডেন্টরাও করে আসে। সারপ্রাইজ আমরা কিভাবে কোন এক্সপ্রেশন দিয়ে বলি? হাস, অ্যালাস, হা, ব্রেভো। হাস, কেউ সারপ্রাইজ হলে হাস বলে না, চুপ বলে না। কেউ সারপ্রাইজ হলে অ্যালাস বলে না, দুঃখের। হা আর ব্রেভোর মধ্যে তো হতেই পারে কনফিউশন। ব্রেভো, সারপ্রাইজ হয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্রেভো মানে কাউকে প্রশংসা করছি। প্রশংসা করা সারপ্রাইজ হওয়া তো এক নয়, তবে সারপ্রাইজ হলেই তুমি প্রশংসা করবে সেরকম একটা মানে আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি হা, তুমি সারপ্রাইজ যখন হও আমরা কিভাবে বলি? যখন অবাক হই, হ্যাঁ বা হা। সুতরাং হাটা হবে কারেক্ট অ্যান্সার। আজকে 12 অবধি থাকলো, আর 10, 12টা 13টা থাকবে। আমি সামনে ভিডিওতে বাকি সেকেন্ড পার্টে আমরা বাকিটা আলোচনা করবো। আজকে যেটুকু আলোচনা করলাম সেটুকু ঠুকে রাখো, বোঝার চেষ্টা করো, সেগুলো নিয়ে স্টাডি করো, সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম পড়ো। ইন্টারজেকশন নিয়ে একটা ভিডিও আমি নেক্সট ভিডিওতেই করব, আমি ঠিক করে রেখেছি, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেন সেটাদের খুব 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 প্রিয় টপিক। ওকে, ইন্টারজেকশন একটা না একটা আসি। তো আজকে এটুকুই। সামনের ভিডিওতে তোমরা আবার এর সেকেন্ড পার্টটা দেখতে পাবে। মাঝখানে আমি একটা ইন্টারজেকশনের ভিডিও দেবো ঠিক করেছি, বা বাকি পোর্শনটা করার পর তারপরে দেবো, যে কোনো একটা হবে। তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো এবং আমার সাথে যোগাযোগ রাখো। আমার নাম্বার দেওয়া থাকবে নিচে তোমার ডেসক্রিপশন বক্সে, এবং সেখানে তুমি আমার ফেসবুক লিঙ্ক পেয়ে যাবে, সেখানেও ফলো করো। ইনস্টাগ্রাম নয়, আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করো, সেখানে মেটেরিয়ালগুলো আমি আপলোড করে দিই। চেষ্টা করো দেখতে, শিখতে এবং অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর বিং উইথ মি টুডে। বাই।